পুলিশের সাবেক বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এবং পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশ পাওয়ায় আপনার পুলিশের কিছু কর্মকর্তা খুব চটেছেন। সবার কথা বলবো না, সৎ যারা বা যাদের যাদের ক্লিন ইমেজ আছে সমাজে, তারা অত একটা কথাবার্তা বলেননি, কিন্তু কিছু কিছু মানুষ কথা বলেছেন। পুলিশ অ্যাসোসিয়েশন তারা একটা বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতির কারণে আপনার মোটামুটি সাংবাদিক এবং পুলিশ মহলে একটি মুখোমুখি অবস্থানই বলা হচ্ছিল, যেটি আবার সম্পাদক পরিষদ ডিউজেফে রিপোর্টার্স ইউনিটি তারা আলাদা বিবৃতি দিয়েছে যে এটা ঠিক না, এটা স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের সামিল। কারণ এই দুর্নীতি যে করবে তার বিরুদ্ধে তো উঠতেই পারে, কথাবার্তা উঠতেই পারে, তা নিয়ে কোনো কথা নেই। আমাদের আজকে মূল পয়েন্ট হচ্ছে বেনজির আহমেদ, পুলিশের সাবেক আইজিপি, তার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগটি অন্য যেই অভিযোগগুলো এখন আসছে সেগুলোর দিকে এখনও আমরা ওভাবে চোখ দিতে চাচ্ছি না। কারণ গড়পড়তায় একজনের বড় কোনো রাঘব বোয়ালের নাম আসার পর আবার যখন একটার পর একটা আসতে থাকে, সেটা কার পেছনে কার কী ইন্টেনশন, কোনটার গভীরে কী সাদা চোখে যা দেখা যায় তাই সব নয়। কিন্তু বেনজির আহমেদের যে বিষয়টি, সেইটি ফেলে দেওয়ার মতো নয়। কারণ তার 1000 বিঘা সম্পদ, এটা অনস্বীকার্য, এটা কেউ অস্বীকার করতে পারবে না, এটা চোখে দেখা যায়। একজন সাবেক আইজিপির 1000 বিঘা সম্পদ আছে। আমাদের প্রশ্ন হলো, এই যে দুর্নীতি দমন কমিশন যখন তদন্ত শুরু করেছে এবং আপনার এর আগে পত্রপত্রিকায় রিপোর্ট এসছে, তার আগে তিনি বিদেশে চম্পট দিলেন কিভাবে? এই বিদেশে চম্পট দেওয়ার পেছনে নিশ্চয়ই তিনি পুলিশের অনেক বড় কর্মকর্তা ছিলেন, তার লাইনঘাট পরিচিতির তো কমতি থাকার কোনো কারণই নাই। এবং একটা সময় তিনি নিশ্চিতভাবেই বর্তমান সরকারের একনিষ্ঠ হয়ে বা সরকারের প্রতি সরকারের তার যে দায়িত্ব, সেই অনুগত্য থেকে তিনি সর্বোচ্চটাই করেছেন। হেফাজতে ইসলামের সেই তাণ্ডবের সময়, ঢাকায় যে শাপলা চত্বরের তাণ্ডব, সেই তাণ্ডবের সময় তার সাহসী ভূমিকা ছিল নিঃসন্দেহে, সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। তবে এই যে 1000 ভালো কাজের আড়ালে একটি খারাপ কাজ, বা আমরা যে বলি না যে 10 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চেনাই খুব যথেষ্ট, বেনজির আহমেদ 1 ফোঁটা চেনা না, 1 মহাসাগর চেনা ঢেলে দিয়েছেন তার কিছু কিছু কৃতিত্বের উপরে, এবং তিনি পালিয়ে গেছেন। এখন পালিয়ে গেছেন বলা যায়, কারণ পালিয়ে না গেলে এই রিপোর্টগুলো আসার পর তিনি কেন দেশে ছিলেন না? এই দুর্নীতি দমন কমিশন যখন ডাকছে তখন তিনি ফেস করতে পারছেন না। দুর্নীতি দমন কমিশন একদিন আগে, আজ আমি যখন 24 জুন 2024 কথা বলছি, তার আগের দিন 23 তারিখে বেনজির আহমেদের দুদকে আসার কথা ছিল, দুদকে হাজির হওয়ার কথা অফিস টাইমের মধ্যে তিনি আসেননি। তিনি গত 21 তারিখের ডেটের একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি নতুন করে সময় চাননি, তবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তার স্ত্রী এবং সন্তানের সম্পদ সম্পর্কে। যতই ব্যাখ্যা দেন, ব্যাখ্যা কি আর আসলে ব্যাখ্যা থাকে? ব্যাখ্যা কখনো থাকে না। কারণ হচ্ছে তার যে সম্পদগুলো, এগুলো সব প্রকাশ্য, মানে অপ্রকাশ্য ব্যাংকে হেফাজতে আছে, আমরা দেখতে পাচ্ছি না তা কিন্তু নয়। ব্যাংকে যা আছে তো আছেই, দেশের বাইরে যা আছে তো আছেই, দেশে যা আছে সেটাই চোখে পড়ার মতন। সে কারণে খুব বড় প্রশ্ন হচ্ছে, এই ধরনের মানুষগুলো একের পর এক এই অভিযোগ আসবে বা এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, এটা টের পেয়ে যান কীভাবে? তাহলে দুর্নীতি দমন কমিশন দুদক করবে কি? প্রতিষ্ঠিতই হলো, বিচারটা কার হবে? আদতে কি কারো বিচার হবে? লোকেই যদি না থাকে, আমি খুনি, আমি মার্ডারার, আমি ডাকাত, আমি চোর, আমি ছিনতাইকারী, আমি নাই, তাহলে বিচার হবে কার? ওই যে আরব বসে আছে না দুবাইয়ে, পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে পুলিশ হত্যাকাণ্ডের আসামি, তো আরব দেশে নাই, তো কিছুই করা যাচ্ছে না। ওখানে থেকে রীতিমতো ফেসবুকে তুফান তুলে যাচ্ছে, ঝড় তুলে যাচ্ছে। তো সেই আরবের মতন বেনজিরকে আর কোনোদিন ফেরত পাওয়া যাবে কিনা এই দেশে, এবং আলটিমেটলি এই যে কিভাবে কত সম্পদ কোত্থেকে তৈরি করেছিলেন তিনি, এবং আমরা বারবার প্রশ্ন তুলেছি যে এর আড়ালে কী ছিল, আর কত কাহিনী ছিল, কোন জায়গায় তিনি হাত দিয়ে এসব সম্পদ অর্জন করেছেন, কোথা থেকে তিনি টাকা পেয়েছেন, সেগুলো জানা জাতির খুব প্রয়োজন ছিল।
সেগুলো জানার সুযোগটা অনেকটা সংকুচিত হয়ে গেল। তাহলে এই তদন্ত আর আসলে তদন্তের লাভটা কি? একের পর এক অপরাধী যদি পালিয়ে যেতে থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।